তুমি একটু বলো যে ভেক্টর গুণন কয় প্রকার, কি কি? ডট গুণ আর ক্রস গুণ, সিম্পল কথা, তাই তো? তাহলে প্রথম এই ভেক্টর গুণন নিয়ে যদি একটু কথা বলি, আমাদের জানা জিনিসটুকুই আগে একটু জেনে নিই, তারপরে হচ্ছে ভেতরে প্রবেশ করি। তুমি বললা যে ভেক্টর প্রোডাক্ট হচ্ছে টু কাইন্ডস, একটা নাম ডট গুণ, নাকি? ডট গুণের আরও একটা নাম আছে, জানি জানি তোমাদের, তাহলে ডট গুণ বা স্কেলার গুণ। তোমাদের এটার ব্যাপারটা তাহলে বলি যে এ এবং বি এ দুটো ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশির মধ্যে কি টাইপের গুণ করছি বা রেজাল্টটা কেমন দেবে এখন আমি বুঝতে পারছি না, কিন্তু যখন এখানে আমি একটা ডট চিহ্ন দিলাম তখন এটার নাম কি ডট গুণ, এবং তার কিন্তু এই ধরনের চিহ্ন ব্যবহার হইলে এটার জন্য এক রকমের গাণিতিক কার্যক্রম, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন একরকম। আবার ওই ভেক্টর দুটোই আছে, দেখো যে ওই ভেক্টর দুটোকেই যদি আমি লিখি এ এবং বি, কিন্তু তাদের মধ্যে এবার আমি এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করলাম, তাহলে এই চিহ্নগুলোকে নিশ্চয়ই আমরা বলি গাণিতিক অপারেটর। কি বলি? সবচেয়ে ছোটোকালে শেখা গাণিতিক অপারেটর হলো প্লাস মাইনাস গুণ ভাগ, তাই না? তাহলে এই বড় হতে হতে এগুলো যে গাণিতিক অপারেটর, তাহলে ডট দিলে এক রকমের অপারেশন, ক্রস দিলে ভিন্ন অপারেশন, তাই তো? এখন এইটার ভিত্তিতে যে রেজাল্টটা হয় সেটা হলো এ বি কস থিটা টাইপ, এরকম রেজাল্ট তৈরি হয়, এবং সেটা পিওর স্কেলার জিনিস, তাহলে এটা স্কেলার। এজন্য এই গুণের তাহলে ফলাফলটা কীরকম? এই গুণের দুইটা নাম, অপারেটর ব্যবহার করেছি ডট আর রেজাল্ট পেয়েছি কি স্কেলার, সো নামটা হবে এরকম। আর অপারেটর ব্যবহার করেছি ক্রস, রেজাল্ট হয় এ বি সাইন থিটা, সঙ্গে কি থাকে সাইন থিটার সঙ্গে একটা একক ভেক্টর থাকে এন দিলাম, কি দিলাম আমি এন। তাহলে আমি বুঝতে পারছি, আগের দিনেই পড়েছি, আগের লেকচারেই ছিল, এইটুকু হলো মান, আর কারো উপর ক্যাপ চিহ্ন হলে পরে সে কি দিক, তাহলে মান এবং দিক যদি থাকে অবশ্যই সেটা ভেক্টর, নাকি বলো? তাহলে ক্রস চিহ্ন ব্যবহার করলাম আর রেজাল্ট দিল ভেক্টর, তাই এটার নাম তাহলে কি হবে? তাহলে এটার নাম হবে ক্রস গুণ বা ক্রস গুণ বা কি, রে আল্লাহ বানান ঠিক মতো লেখা এখন খুব জরুরি রে, না হলে মানুষ খুব ইয়া করবে, বুঝছিস? ভেক্টর গুণ হয়েছে। ওকে, আমরা ওইগুলো নিয়ে আর বেশি না যাই। রেজাল্ট তাহলে কী দিল এখানে? ভেক্টর ফলাফল। এরপর আর ভুল হবে না নিশ্চয়, আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকলো। তাহলে এই নামকরণটা আমরা অ্যানালাইসিস করলে পাই যে আসলে অপারেটর এবং রেজাল্ট এ দুটোর ভিত্তিতে, নাকি বলো? তাহলে অপারেটর যখন ক্রস তখন রেজাল্ট অবশ্যই কী হবে? ভেক্টর। ভেরি গুড। আমার প্রথমেই তাহলে ডট গুণের ব্যাপারে যদি যাই, ডট গুণের প্রতিপাদন এরকম আসতে পারে যে দুটি ত্রিমাত্রিক ভেক্টর, দুটি ত্রিমাত্রিক ভেক্টর এ সমান সমান এ ওয়ান আই ক্যাপ, এ টু জে ক্যাপ, আর এ থ্রি কে ক্যাপ। ভেক্টর বি ইজ ইকুয়াল বি ওয়ান আই ক্যাপ, বি টু জে ক্যাপ,
আর B3 কে ক্যাপ। হ্যাঁ, তাহলে বলল যে দেখাও যে A ডট B ইজ ইকুয়াল টু A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। আন্ডারস্ট্যান্ড? এইটুকুর তাহলে এটা কোন গুণের ক্ষেত্রে? ডট গুণের ক্ষেত্রে। আমি এটা দেখাইতে চাই। প্রথমে যদি কথা বলি যে A ডট B, আমরা সেটার প্রমাণে যাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রমাণে যাচ্ছি। A ডট B এর কয়টা এলিমেন্ট? B এর আমার বুঝতে বাকি রয়েছে এইটা, এই যে A2 কোন অ্যাক্সিস বরাবর মান? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর মান, তাই না? কারণ জে ক্যাপ অনলি প্লাস জে এক্স প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর, নাকি বলো? তাহলে বলো B3 কোন অ্যাক্সিস বরাবর মান? জেড অ্যাক্সিস বরাবর মান, নাকি বলো? প্লাস জেড। তাহলে এরকম দুটো ভেক্টর দিয়েছি, তাদের এই এ ভেক্টর কয় মাত্রিক ভেক্টর? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক যদি তিন মাত্রা বরাবরই, তাহলে তার মান থাকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে অবশ্যই সে একটা অবস্থান ভেক্টর। কি ভেক্টর? ওই যে আর ভেক্টর শিখেছিলাম, আর ভেক্টর সমান সমান কি শিখেছিলাম? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। তাহলে ওই এক্স না লিখে এখানে কত লেখা আছে? A1। ওয়াই না লিখে। আন্ডারস্ট্যান্ড কনসেপ্টটা? তাহলে ক্লিয়ার তো? এই ক্লিয়ার কনসেপ্টে এবার তুমি চিন্তা করো, এরকম ত্রিমাত্রিক দুটো অবস্থান ভেক্টর, তারাকে কি করব? ডট গুণ। তারাকে কি করব? ডট গুণ। এই অবস্থায় দেখো তিনটার সঙ্গে তাহলে তিনটা এলিমেন্ট, কয়টা হবে মোট এলিমেন্ট? 9টা। তারপরও সচেতনতার খাতিরে একবার লিখো A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ। যে আমার সঙ্গে সঙ্গে শেষ করতে পারবে, ঠিক আছে, তাহলে শেষ করা হবে ক্লাস শেষে তাকে। তাহলে আমরা আসলে চকলেট দেবো। এ বয়সে চকলেট খেলে দাঁতে পোকা লাগবে না অবশ্য, ছোটরা খেলে সমস্যা। চকলেট খাবে, চকলেট লেগে থেকে যাবে, ব্রাশ করবে না, ও চকলেট খেতে আসে পোকা। হইল? আচ্ছা, এই ভিডিও কখনো আবার কোনো ডেন্টিস্টের কাছে গেলে ও বলবে যে ফিজিক্স পড়ান, এসব পড়ান না। তাহলে তিনটার সঙ্গে তিনটা কি গুণ? ডট গুণ। আমরা যদি আলাদা আলাদাভাবে গুণ করি তো পারি, গুণ করলে পারবো, গুণ করি না হয়। A1 B1 আই ডট আই, A1 এটা দিয়ে সবগুলোর আগে গুণ দেব। তাহলে A1 B2 আই ডট জে প্লাস A1 নিশ্চয় B3 আছে, তারপরে আই ডট কে হবে কে প্লাস আরেকটা রোতে যাই। খেয়াল করেন এবার কারে দিয়ে গুণ শুরু করব? A2 দিয়ে। পরীক্ষার খাতায় তুমিও কালার চেঞ্জ করবা না, ঠিক আছে? A2 কারে গুণ দেব প্রথমে? B1। তাহলে জে ডট কে ভাই? আই। তারপরে A2 B2 জে ডট জে, A2 B3 জে ডট কে কে। ভেরি গুড। অ্যান্ড নেক্সট লাস্ট লাইনটা তাহলে কার দ্বারা? A3 B1 কে ডট আই। কথা বলো না, হাসিও না পরস্পরের মধ্যে। A3 B2 ছোট জিনিসও মাঝে মাঝে চর্চা করলে সুবিধা আছে। কি সুবিধা? আরেকবার পড়ার হয়তো টাইম পাবা না, ঘরে গেলেই ব্যস্ত হও,
অনেকের বাইরে নেট থাকে না, ঘরে গেলে নেট পাই, ঠিক না হলে অন্তত নেটের স্পিড বেশি পাই। এটুকু যদি কেউ বোঝে, এবার তারপরে এটা তো সিম্পল গুণ করেছি, এখন একটা লজিক কাজে লাগালেই এটা সমাধানটা হয়ে যায়। লজিকটা কি? সেটা হলো আমার মূল সূত্র জানা ছিল এ ডট বি সমান কত রে, এ বি কস থিটা। এটা হলো আমার বেসিক সূত্র ছিল, তাই তো? এটাও কেন হয় এটা আমি শেখাই, এটা শেখাই, কিন্তু তোমরা এমন তাড়াহুড়োর মধ্যে পড়েছো যে এটা বলাটা একটু, আচ্ছা বলে দিই, হ্যাঁ আচ্ছা বললে তাহলে যদি একটু ভালো লাগে। এ ডট বি গুণ করলে যে এ বি কস থিটাই হবে, অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যাথামেটিক্স ফিজিক্স এটা তোমাদের জানলে ভালো লাগবে। কি হলো? হা হা হা, এখানে আমি আসলে খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা এখানে থাকুক। হ্যাঁ আমার তাহলে এবার চাও কি এ ডট বি সমান এ বি কস থিটা, ভেরি গুড। এদিকে ধরে নাও ভেক্টর এ, এদিকে ধরে নাও ভেক্টর বি, হতে পারে এটা ভেক্টর এ, পুরোটা এই মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব পর্যন্ত পি বিন্দু পর্যন্ত কি ধরলাম, ভেক্টর এ। আর এইটা ভেক্টর বি ধরলাম মূল বিন্দু থেকে এই কিউ পর্যন্ত, ওকে, কিউ পর্যন্ত। তারা কি একই দিকে ক্রিয়াশীল? হ্যাঁ বিপরীত দিকে না, ভিন্ন দিকে। দ্যাট মিনস হেয়ার দেয়ার ইজ এ অ্যাঙ্গেল বিটুইন দেম, ঠিক আছে, থিটা কোণে তারা ক্রিয়া করছে। আর আমার যদি স্কেলার গুণ করতে চাই, স্কেলার গুণ মানে হলো তাদের মানের গুণ, নাকি বলো? স্কেলার তো মান নাকি দিক সহ? মান। দুটো জিনিসের গুণ করবা, কিন্তু তারা ভেক্টর আকারে আছে। তাহলে ভেক্টর আকারে যদি আলাদা আলাদা দিকে থাকে তাহলে গুণ আসলে সম্ভব না। গুণ করতে হলে তারাকে একই ফরম্যাটে নিয়ে যেতে হবে, একই দিকে নিয়ে যেতে হবে, বা কাছাকাছি একই জায়গাতে প্লেস করতে হবে। এখন আমি কিউ ভেক্টরে বি ভেক্টর এদিকে ক্রিয়াশীল, তো বি ভেক্টরে যদি শীর্ষ হতে একটি লম্ব টানি তাহলে এটার নাম হলো অভিলম্ব। এটার নাম কি? আমার বি ভেক্টর যদি আনত হয় তাহলে এই লম্ব টেনে যতটুকু জায়গা দখল করেছে এটা কিন্তু বি এর ভূমির দিকের উপাংশ। ভূমি উপাংশ, উলম্ব উপাংশ মনে আছে? আনত ভেক্টরটির থিটা কোণের দিক বরাবর উপাংশটা ছিল, যদি আনত ভেক্টর আর হয় তাহলে এদিকে আর কস থিটা, আর উপরের দিকে ভুলে গেছো নাকি? এই যে এরকমভাবে ভেক্টর ছিল, এটা থিটা কোণ, এই ভেক্টরটা যদি হয়ে থাকে আর ভেক্টর, তাহলে এখান থেকে লম্ব টানলে এটুকু হলো আর কস থিটা, আর এদিকে হলো আর সাইন থিটা। মনে পড়ে কিছু? ওকে, এদিকে কত বড়, যত বড় আঁকবা তত বড়ই না, ওই শীর্ষ থেকে এদিকে লম্ব টানলে যতটুকু জায়গা দখল করলো সেটুকু আর সাইন থিটা, শীর্ষ থেকে এদিকে লম্ব টানলে যতটুকু জায়গা দখল করলো সেটুকু আর কস থিটা, ঠিক আছে? এ দুটোই উপাংশ। কোনো ভেক্টরের উপাংশ কখনো তার চেয়ে বড় হয়ে যেতে পারে না। বাবার চেয়ে ছেলে কখনো লম্বা হয়ে যেতে পারে, হতে পারে, বাট মূল ভেক্টরের চেয়ে উপাংশ কখনো বড় হইতে পারবে না, বুঝলে? ওটা তার একটা উপাংশ, সর্বোচ্চ কোনো একটা উপাংশ হবে মূল ভেক্টরের সমান, সর্বোচ্চ। হ্যাঁ, যদি একটা উপাংশ মূল ভেক্টরের সমান হয়ে যায় তাহলে আরেকটা লম্ব উপাংশ কত হয়ে যাবে? 0, মানে দুটোর মোট যোগফল হবে মূল ভেক্টর। আন্ডারস্ট্যান্ড? এখন স্যার তাহলে এটুকু যদি কারো অতীতের কথা খেয়াল হয়, তাহলে বি ভেক্টর থেকে আমি লম্ব টেনেছি, তাহলে যতটুকু জায়গা দখল করেছে এটা কিন্তু বি এর ভূমি উপাংশ, এবং সেটা অবভিয়াসলি বি কস থিটা। আন্ডারস্ট্যান্ড? এবার বলো, এই দিক বরাবর একটা ভেক্টর আগে থেকে ছিল কে? এ, আর ওই দিক বরাবরই বি এর আরেকটা মান পেলাম কত? এ দুটোকে যদি এই একই ডিরেকশানে এবার গুণ করি তাহলে হবে এ বি কস থিটা। আন্ডারস্ট্যান্ড? একই দিকে না নিয়ে এসে গুণ হয় না। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, ধরে নাও, আচ্ছা আমার তো অত জমি জায়গা নাই, কিন্তু তারপর মনে মনে কল্পনা করি যে আমার রাজশাহীতে
2 কাঠা জমি আছে আর ঢাকায় 3 কাঠা জমি আছে, ঠিক আছে? রাজশাহীতে 2 কাঠা, ঢাকায়। এবার বলো তো গুণ করলে কয় কাঠা হবে? হ্যাঁ, আমার মোট জমি কত হবে? হ্যাঁ, আমার মোট জমি কত? হ্যাঁ, 5 কাঠা। কেন গুণ করলে 6 কাঠা হবে না? গুণ করলে, তাহলে কেউ যদি ভুল করে গুণ করে দেয়, ধরো আমার ছোট বাচ্চা হয়তো গুণ শিখলো, সে চিন্তা করলো যে আব্বুর মোট জমি, দেশে গুণ করেই 6 কাঠা বের করলো। দূরে দূরে জিনিস থাকলে গুণ করা যায় না। একদিকে যদি স্যার দৈর্ঘ্য হয় আর একদিকে যদি প্রস্থ হয়, তাহলে এইরকম টাইপের জায়গার আমরা গুণ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে মোট এই জমির পরিমাণ বের করতে পারবো। কিন্তু দূরে দূরে থাকলে কোনোদিন গুণ হয় না, কি হয়? যোগ হয়। আন্ডারস্ট্যান্ড? তো এইখানে যদি দুটো ভিন্ন ডিরেকশানের ভেক্টরকে ওইভাবে নিয়ে এসে গুণ করা যাবে না। কি করতে হবে? ওরাকে একই ডিরেকশন নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম। একই ডিরেকশানে নিয়ে আসলে তাহলে ফাইনালি গুণফল কত দাঁড়ালো? এ বি কস থিটা। হ্যাঁ, তাহলে এ আর বি এর ডট গুণ করলে মানের গুণ যদি চাই তাহলে হবে এ বি কস থিটা। আচ্ছা, এখন আমরা এই মূল যে সূত্র সে অনুযায়ী যদি বলি যে আই ডট আই কত চাই? আই ডট আই এগুলো কি ভেক্টর? একক ভেক্টর। মান কয় একক? কয় একক? তাহলে 1 একক হলে এটার মান 1, এটার মানও 1। এখানে কেউ ক্রস গুণ মনে করো না, যার সংখ্যার গুণ তাই এরকম ক্রস চিহ্ন দিচ্ছি। 1 আর 1 গুণ করলাম। হ্যাঁ, সঙ্গে বলো আই ক্যাপ মানে ও কোন অ্যাক্সিস বরাবর? দুটোই। তাহলে কোন অ্যাক্সিস? তাহলে দুটো এক্স অ্যাক্সিস বরাবর হলে কোন কয় ডিগ্রি? একই ডিরেকশন। একই ডিরেকশন হলো কোন 0। তাহলে কস কয় ডিগ্রি লিখবো? কস 0 ডিগ্রি। ওকে, তাহলে কস 0 ডিগ্রির মান তোমাদের দিকে কত? 1। ভেরি গুড। কেউ কেউ আবার ছোটরা বলে, কেউ 0 বলে, কেউ 1 বলে, তো এটা আর কনফিউশন তোমাদের নাই। তাহলে 1, এটারও মান 1 আর এই কোণের মানও আলটিমেটলি কত দাঁড়ালো? 1। দেন 3টা 1 গুণ করলে কত হবে? আমি কি 1 দিছি? এটা বড় 1 দিছি। 3টা 1 গুণ করলে হবে। আচ্ছা, বাট আলটিমেটলি আই ডট আই এর মান 1ই থাকলো নাকি বলো? জে ডট জে করলে তারাও তো একক ভেক্টর, দ্যাট মিনস তাদেরও মান 1 1 আর দুটোই একই দিকে, তাহলে কোন কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে তারাও কত দিবে? 1 দিবে। সো আমরা লিখতে পারি আই ডট আই, জে ডট জে বা কে ডট কে, দেজ অল আর 1। ঠিক আছে। হোয়ার এজ আমরা যদি এটা লিখি যে আই ডট কে বা আই ডট জে লিখলাম, আই এক্স অ্যাক্সিস বরাবর, জে তাহলে কোন কয় ডিগ্রি? 90 ডিগ্রি কোণ হলে কোণের কারণে কি হবে? ও 0। তাহলে আই ডট জে বলো, জে ডট কে বলো, অথবা কে ডট আই বলো, সবার মধ্যেকার কোণে কয় ডিগ্রি? তাই এদের মান 1 হলেও কোণের কারণে গিয়ে তারা কত হলো? 0। এটাও নিশ্চয়ই আমরা বুঝেছি। ওকে, এই জিনিস যদি এবার বুঝে থাকো তাহলে সেই হিসাবটা এখানে বসায় দাও। ভাই আই ডট আই মান কত হবে? 1। জে ডট জে কত হবে? 1। কে ডট কে 1। তাহলে এ 1 গুণ করলে A1 B1 থাকলো, A2 B2 থাকলো, A3 B3 থাকবে, বাট জে ডট জে আই ডট জে থাকবে এগুলো। তাহলে এটা একটা বড় 0, এটা একটা বড় 0 নাকি বলো? ইহা একটা 0। আচ্ছা, যাই হোক, ফিজিক্সটা কঠিন বলে তুমি কঠিন করে পড়বা না, একটু কী করে পড়বা? মজা করে পড়বা। হ্যাঁ, তো স্যার তাহলে ফাইনালি কত থাকলো? A1 B1 প্লাস কত রে? A2 B2 A3 B3। আমরা বুঝে গেছি। এখান থেকে যদি গাণিতিক প্রবলেম শুট করতে বলে, শুট করতে পারবো। হ্যাঁ, গাণিতিক প্রবলেম দিয়ে একটা ছোট্ট, জি, তাহলে যে জিনিসটা কতটুকু শিখলাম? আরে না, 1 মিনিটের গল্প মাত্র 1 মিনিটে শেষ করবা। তোমাদের তো বয়স হয়নি বেশি নাকি? হ্যাঁ,
না মানে যে অলসতা করবো এরকম তো বয়স হয়নি, ওইটার জন্য মেলা মেলা বয়স হইতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই বয়সের কথা বলছো, আসো প্লিজ। তাহলে দুটি ভেক্টর যদি দিই, ভাই খেয়াল করো, পি সমান টয়েস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ দিলাম, মন চাইলো। ভেক্টর কিউ দিলাম, ধরো তোমার মনের মতো দাও তো, বলো। প্রথমে 5 দিয়েছো, ওর মনটা একটু বড়, বুঝছো? 5i ক্যাপ 7j ক্যাপ। এরে তোর বড় বললাম বলে কি তুই আরো বেশি দিবি না? হ্যাঁ, তারপর প্লাস 2k। ভেরি গুড। এখন যদি আমার তাহলে চাওয়া হলো পি ডট কিউ, এই শোনো প্লিজ, পি ডট কিউ এর মান বের করো, এই তো। হ্যাঁ, তাহলে সিম্পলি ছিল, দেখো আই জে কে এরা কি আর আছে? এরা আছে। তাহলে ডট গুণ করে ফাইনালি রেজাল্ট যেটা পেয়েছি সেটা কি? স্কেলার। আই জে কে, একটু মনোযোগ দিতে হবে, ফুল ফোকাস দিতে হবে এখানে, হ্যাঁ, না হলে এলোমেলো হয়ে যাবে। তাহলে দেখো আই জে কে এই উপাংশগুলোর সঙ্গে কিন্তু আর নাই, তাহলে এরা আসলে কি হয়ে গেছে? স্কেলার, শুধুই মান। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানেও যদি বলো এখন পি ডট কিউ এটা কত, এটা আমি লিখতে চাই, অ্যান্সারটা বসাবো পরে। এখন আমার কথা হলো যে A1 B1 মানে এই যে এক্স অ্যাক্সিসের যে মানটা ছিল আর বি ভেক্টরের এক্স অ্যাক্সিসের যে মানটা ছিল, এই দুটোর গুণ, তাই না? তাহলে এই দুটোর গুণ হয়েছে। তাহলে আমার এবার বলেন এখানে এই আয়ের জন্য এটা মান, এটা হলো এক্স অ্যাক্সিসের মান, এটা এক্স অ্যাক্সিসের মান, ঠিক আছে? তাহলে এই দুটো গুণ হবে 2 × 5, বলেন এটা, তারপরে কত? 3 × 7, তাহলে এটা গুণ হবে। এখন বলেন এইটা কি ওই জেড অ্যাক্সিসের মান না মাইনাস জেড? ঠিক আছে, আচ্ছা, তাহলে -1 আর এটা কত? 2। দেন আলটিমেটলি গুণ করে কত রেজাল্ট পায়? 10 যোগ হচ্ছে 21, 21, তাহলে 10 আর 21, আর এখানে মাইনাস কত? 2, তাহলে কত হলো? 29। তাহলে এটা ভেরি সিম্পল, নাকি বলো? আচ্ছা, এইটা কেন তোমার শুধুমাত্র একটু জিনিসটা ঝালাই দেওয়ার জন্য আমরা, এরপরে আসো। ডট গুণ নিয়ে গল্প মোটামুটি শেষ, তবে এই জায়গায় তো লম্ব অভিক্ষেপ বলে একটা জিনিস রয়েছে, চাইলে আমরা সেটা করতে পারি এবং কোণ নির্ণয়ের কাজটাও করতে পারি। খুব দ্রুত করবো এটা, হ্যাঁ। তাহলে ডট গুণের প্রয়োগ হিসেবে এ দুটো শিখব। দেখো ডট গুণনের প্রয়োগ, 1 নাম্বার হইল আমরা শিখি একটু কোণ নির্ণয়, 2 নাম্বার হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়। হ্যাঁ, প্রথমে কোণ নির্ণয়, এটাতে মোটেই সময় দিব না, তোমারই দায়িত্ব দিব, তুমি ওই দায়িত্ব পালন করবা প্লিজ। আমার গল্প হলো AB cos θ = A ডট B। ভুল বললাম? ঠিক না? A ডট B সমান কি ছিল? এটা আগে লিখেছি। এখন যদি বলি তাহলে cos θ সমান, cos θ হবে A ডট B ডিভাইডেড বাই কত? AB। এটা হলো A এর মান, আর এটা কার মান? B এর মান। ওকে, A এর মান আর B এর মান, বুঝেছো? তাহলে A এর মান আর B এর মান, A আর এটা B।
বলো দেন থিটা তাহলে কত হবে রে? থিটা নিয়ে আর কারো কোনো চিন্তা নাই, যেহেতু এটা একটা সংখ্যা পাবা, ডট গুণ করলে স্কেলার না ভেক্টর? স্কেলার মানে অনলি একটা সংখ্যা মান, তাকে আবার দুটো মান দিয়ে ভাগ দিবা, মানে যাই হোক যেভাবে হোক ওটা একটা কি দাঁড়াবে? সংখ্যা। আর সে সংখ্যা হলে পরে অবশ্যই কস ইনভার্স হওয়া সম্ভব যদি শুধু সংখ্যাটা ওয়ানের উপরে না হয়। ওয়ানের উপরে হলে কসের মান বের করা যাবে? যাবে যাবে টেনের মান যাইতে পারে, তাহলে -1 থেকে 1, ওয়ানের উপরে হলে কসের মান কি বলবে? বলবে ম্যাথ ইরোর। ম্যাথ ইরোর। স্যার এটুকু বুঝেছি না? তাহলে কোণ নির্ণয়ের জন্য এখন কথা হলো যে আগের যে গাণিতিক প্রবলেম দিয়েছিলাম, পি আছে কিউ আছে, এদের মধ্যেকার কোণ নির্ণয় করা যাবে না? কোণ নির্ণয় করতে গেলে তাহলে আমার পি এর মান লাগবে আর কিউ এর মান লাগবে। তাহলে মান নির্ণয়ের ব্যাপারটাও তাহলে আমার জানা দরকার। আগের ক্ষেত্রে বলো পি এর মান কত? পি ভেক্টর কত ছিল? কত লিখেছিলাম আমরা? 2i ক্যাপ 3j ক্যাপ -k ক্যাপ। এটার যদি মান বলি, পি এর মান, তাহলে ভেক্টর চিহ্ন দিলাম না। এই শোনো, আমরা এটাও জানতাম 2 স্কোয়ার 3 স্কোয়ার -1 এর স্কোয়ার দিবা না, সরাসরি 1 এর স্কোয়ার দিবা। হ্যাঁ, ও যেদিকেই থাকুক, আমি যখন হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর নিব, সরি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর মান একরকম, ওয়াই অক্ষ বরাবর মান আছে নাকি বলো? জেড অক্ষ বরাবর মান আছে। তাহলে ওই বিন্দুতে যখন যাবা তখন শুধুই মানগুলোর স্কোয়ার হবে। শুধু কি হবে? মানগুলোর স্কোয়ার হবে। তো -1 অনেকে দেয়, না দিলেও তোমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, হয়েছে স্যার। তাহলে এটা যেন কেউ কখনো ভুল না করে তাই প্র্যাকটিস করালাম। 4 আর 9 13 আর একে তাহলে √14। তাহলে এভাবে কি আমি কিউ এর মানটাও বের করতে পারবো? তাহলে এই জায়গাতে তোমার হোমওয়ার্ক থাকলো যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? লিখো। আচ্ছা, এই চিত্রটি তুমি যদি না এঁকে থাকো এখন আঁকবা, আঁকো, ঝটপট আঁকো। আমার টপিক তাহলে কি? লম্ব অভিক্ষেপ। one of the most important topic, এই অংশের মধ্যে এটা ইম্পর্টেন্ট। কিউ ভেক্টরের শীর্ষ থেকে একটা লম্ব টেনেছি, তাহলে এ এর দিক বরাবর কতটুকু উপাংশ তৈরি হয়েছে? তার কতটুকু? এ বি কস থিটাকে বলা হবে বি এর লম্ব অভিক্ষেপ, যার শীর্ষ থেকে লম্ব টানলে যতটুকু উপাংশ তৈরি হলো তারই এই লম্ব অভিক্ষেপ এটুকু। হ্যাঁ, তাহলে বি কস থিটা ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ। এবার বলো থিটাটা কিন্তু এমনি এমনি লিখলাম নাকি কারোর সঙ্গে লিখেছি? কারোর সঙ্গে তৈরি হওয়া থিটা। এ কোনটা কার সাথে? তাহলে আরেকটা ভেক্টরের সঙ্গে কোণ নাকি বলো? তাহলে ওই ভেক্টরের উপরেই আসলে লম্বটা গিয়ে পড়বে। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। এবার যদি কখনো আমি এইরকম করি, এইরকম একটা চিত্র দিলাম, বুঝবা? আমি এরকম একটা চিত্র দিয়েছি এইরকম। হ্যাঁ, এখানে থিটা কোণ, এখানে আমার ভেক্টর ধরে নাও, এটার নাম দিলাম পি ভেক্টর, এটা তার শীর্ষ, আর এইটা আরেকটা ভেক্টর দিলাম কিউ ভেক্টর, এটার নাম কি দিলাম? কিউ ভেক্টর। বুঝছো? এবার কিন্তু ভেক্টরের নাম চেঞ্জ করেছি, জাস্ট ওখানে এ বি ছিল, এখানে কি দিয়েছি? পি কিউ। এই কিউ এর শীর্ষ থেকে যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এখানে কি টেনেছে? লম্ব। হয়েছে? লম্ব টানলে যার উপর লম্ব টানা হয় জ্যামিতিকভাবে সেই ভূমি। ঠিক বলেছি?
আর তাহলে যার শীর্ষ থেকে এখন লম্ব টেনেছি, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে একে অতিভুজ। ভেরি সিম্পল। তাহলে ভূমির দিক বরাবর একটা ভেক্টরের উপাংশ সবসময়ের জন্যই ওই ভেক্টরের cos থিটা। তাহলে এখন এইটা উপাংশের নাম হলো কিউ কস থিটা। আন্ডারস্ট্যান্ড? তাহলে কিউ এর লম্ব অভিক্ষেপ যখন বলবো, দ্যাট মিনস সেটা কিউ কস থিটা। এবং সে তাহলে কার সঙ্গে এখন রিলেটেবল, কার সঙ্গে একটু রিলেশন রয়েছে? পি এর সাথে। সে অনুযায়ী তাহলে তার মানটা হিসাব হবে। ওকে, এখন আমি যদি বলি ভাই শোনো, পি কিউ কস থিটা, আমার জানা জিনিস হলো পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু পি ডট কিউ। তাহলে আমি যদি, কথা বলছো নাকি কেউ? তাহলে যদি কিউ কস থিটা হিসাব করি, কি হিসাব করতে চাই? এটাই তো লম্ব অভিক্ষেপ না কিউ। তাহলে কিউ কস থিটা নিশ্চয় হবে পি ডট কিউ ভাগে পি, পি এর মান, তাই তো? তাহলে বলো, আগেরটা যদি কোণ নির্ণয় হয়ে থাকে, এটা তো কোণ নির্ণয়ের চেয়ে আরও এক ধাপ আগেই হয়ে যায় নাকি? বলো, কোণ বের করা লাগবে না, কিউ কস থিটা মিলিয়ে লম্ব অভিক্ষেপ। বুঝতে পেরেছো? কার লম্ব অভিক্ষেপ এটা? কার লম্ব অভিক্ষেপ? তাহলে যার লম্ব অভিক্ষেপ বের করতে বলবে তার cos থিটা নির্ণয় করবে। হ্যাঁ, ঠিক আছে। আর অপর যে ভেক্টরটা তার উপরে গিয়ে পড়বে। ওকে, এখন তুমি একটু বড় হয়েছো, ইন্টারমিডিয়েটে এটাকে কেউ কেউ লম্ব অভিক্ষেপ বলেছে, কিন্তু এটার আরও একটা মান তাহলে আমি, মানে আরও একটা নাম দিতে পারি। এই কিউ থেকে লম্বটা টেনেছি কার উপর? পি এর উপর। দেখো, আর এই যে কিউ কস থিটা মানটুকু, এটুকু হলো কিউ কস থিটা মান, বুঝলে না? এইটুকু হলো কিউ কস থিটা মান। এটা কার দিক বরাবর মান? তাহলে এটা পি এর দিক বরাবর উপাংশ বলতে পারি। কি বরাবর উপাংশ? তাহলে পি এর দিক বরাবর উপাংশ বা অংশ, উপাংশ বা, তাহলে এটাকে আমরা নাম বলতে পারি। যেমন, তাহলে এটার কয়েকটা নাম আমরা তাহলে দাঁড় করিয়ে দিতে পারি। প্রথমে বলবো কিউ এর লম্ব অভিক্ষেপ, অথবা বলবো পি বরাবর কিউ এর অংশ। লিখো, লিখে নিলে তখন ক্লিয়ার হয়ে যাবে। ভেক্টর কিউ এর লম্ব অভিক্ষেপ, শুধু কিউ মান দিবা না, কারণ একটা ভেক্টর না থাকলে তার লম্ব অভিক্ষেপ হওয়ার চান্স নাই। তাহলে ভেক্টর কিউ এর লম্ব অভিক্ষেপ। 2 নাম্বার কথা হলো কোন বরাবর? তাহলে ভেক্টর পি বরাবর, ভেক্টর পি বরাবর কিউ এর উপাংশ বা উপাংশ অবলিক অংশ। কথাটা ক্লিয়ার কিনা বলো? ভেরি গুড। তো স্যার, তো ডট গুণ বের করা জানি, আর একটা মান বের করা জানি, যে কোনো সময় আমি তাহলে লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। ওকে, দেন নেক্সট, ক্রস গুণন। এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। সঙ্গে একটা কি থাকবে? একক ভেক্টর। সঙ্গে কি থাকবে? একক ভেক্টর। তাহলে এইটুকু হলো এ ক্রস বি এর কি স্যার? মান। আর এটুকু এই যা, তাহলে একক ভেক্টরটার দিক লেখা হয়েছে। তাড়াতাড়ি লিখো। আমি এন দিলাম, তোমরা কেউ কেউ ইটা দিয়েছো, দাও নাই? কেন দিয়েছো বলো তো? পড়ে অভ্যাস, দিয়ে অভ্যাস, তাই না? তাহলে আজকে আমরা এই এন দেওয়ার কারণটা বলি। হ্যাঁ, যে আমি দেখলাম যে আমি এন দিয়েছি, কিন্তু ওই যে ও এটা, আরে না সমস্যা নাই, এটা দেয় তো না, দেয় বলে তো তুমি দিছো। কিন্তু আমি তাহলে অ্যাজ এ টিচার অফ ফিজিক্স কেন এটা দিচ্ছি? তাহলে কোনো একটা কারণ আছে। রিজনটা কি? লম্ব। রিজনটা হলো লম্ব। তুমি যদি একটা কলম দিয়ে হেল্প করো, তাহলে আমি বলতে পারি একটা কলম দাও। হ্যাঁ দাও, আমার দিকে তাকিয়ে। এইটা ধরে নাও। এবার এখনকার গল্পটা বলি, যে ক্রস গুণ কি। একবার কনসেপ্টটা ঢুকবে, এই অধ্যায়ের আরও অনেক জায়গাতে গিয়ে এটা অ্যাপ্লাই করে ওকে উদ্ধার করে দেবা। লালটা ধরো ভেক্টর এ, কালোটা ভেক্টর
বি। তোমরা কৌতুক শুনেছো না, লালডা না ধলাডা না কি কি, লালডা না কালাডা, তাহলে লালডা কি এ, আর এটা এ ক্রস বি এর মিনিং হলো যে এ বি এর দিকে ঘূর্ণন দেওয়া শুরু করবে। বাট তারা কিন্তু মনে করো না যে এ গিয়ে এভাবে পড়ে যাবে, না, তারা যে কোণটা 30 ডিগ্রি যদি কোণ হয়, 45 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে ওই কোণটা থেকেই তারা ঘুরতে থাকবে এভাবে, বুঝলে। যখন দুটো ভেক্টর ঘুরে তখন সেটা ক্রস গুণ দিয়ে রেজাল্টটা বের করতে হয়। হ্যাঁ, আমরা ফ্যান দেখছি না, হ্যাঁ ফ্যান দেখছি, তাহলে ফ্যানের এরকম 3টা পাখা আছে তো, তাহলে এটা একটা আর এটা একটা, ধরে নাও দুটো, দেন ঘূর্ণনের সময় একটা ফিক্সড কোণ মেনটেন করে তো ঘুরে, তো এখানে আরেকটা আছে নাকি বলো, তাহলে এটা এটা একটা ভেক্টর হিসাব করবা, একটা ক্রস গুণ, এটা আর আরেকটা ক্রস গুণ, এটা আর আরেকটা, কয়টা ক্রস গুণ হবে এখানে? 3টা। এখন এই রেজাল্টটা যেটা যাবে এই বরাবর যদি ঘুরে, এদিকে খেয়াল করবা, সবসময় ডান হাতের কাজ চিন্তা করবা, তাহলে ক্রস গুণে কোন হাত? ডান হাতে রুলস ব্যবহার করবা। হ্যাঁ, বাম হাতের কাজ এখনো শুরু হয়নি, বড় চাকরি পেলে তখন শুরু হবে। ওকে, না না কেউ ঘুষ খাবা না, কেউ ঘুষ খাবা না, ওকে? ঘুষ খাবা? শোনো, বিলাসিতার জন্যই আমাদের সাধারণত ঘুষ খাই, আর যাদের জন্য ঘুষ খাবো আমরা, এই পাপের দায়ভার তারা নিবে না, এটা বহুভাবে প্রমাণিত হয়েছে নাকি বলো। তো ওই নীতি কথাটা শুধু মানবা যে না, আমার পাপের দায় তো কেউ নিবে না, নিবে। আর আরেকটা কারণে, তুমি যখন ঘুষ খেতে শুরু করবা তখন আল্লাহ চাইবে যে এরে আমি গরুর গোশত খাওয়ার জন্য দিয়েছি, সবজি খাওয়ার জন্য দিয়েছি, মিষ্টি খাওয়ার জন্য দিয়েছি, এগুলো খাবে, তা না করে খাচ্ছে কি ঘুষ। তখন আল্লাহ বলবে যে তাহলে ওর মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, ওর গরুর গোশত খাওয়া বন্ধ করে দাও, ও কি ভালোবেসেছে? ঘুষ, ও ঘুষই খা। চাই এ জীবন চাই যে আমি ঘুষ খেতে গিয়ে গরুর গোশতের মতো এত সুস্বাদু একটা জিনিস খেতে পাবো না, মিষ্টির মতো এত সুন্দর একটা জিনিস আমার জিহ্বা স্বাদ পাবে না, চাই। তো এটা আমরা অন্য একটা প্রসঙ্গে ছিলাম না। এখন খেয়াল করবে প্লিজ, ভেক্টর দুটো এ আর বি। আরও ঠান্ডা লাগছে নাকি? এখনও লাগছে? কেন? আধা কোথাকার, ঠিক আছে, এতই ঠান্ডা লাগছে মনে হয়, এ বরাবরই পড়ছে হয়তো। খেয়াল করবে, এ ভেক্টরটা কি বললাম? এ, আর এটা এ থেকে বি এর দিকে ঘুরছে, ডান হাত ঘূর্ণন নিয়ম ফলো করবা। তো এই আঙ্গুলগুলো যদি, যেদিকে ভেক্টর দুটো ঘুরছে সেদিকে যদি এই আঙ্গুলগুলো মোচড় দিই, তাহলে তাদের রেজাল্ট যাবে বৃদ্ধাঙ্গুল বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলটা তাদের সঙ্গে কি উপরের দিকে লম্ব, তাহলে এদিকে যদি ঘুরে ভেক্টর দুটো, তাহলে কোন দিকে যাবে রেজাল্ট? আবার এটাই যদি উল্টো দিকে ঘুরে, তাহলে এদিকে যদি ঘুরে, তাহলে এদিকে আঙ্গুলগুলো, ডান হাত ছাড়বা না, মনে করো না উল্টো দিকে ঘুরছে, তাহলে বাম হাত দিই, তাহলে আর হবে না, হবে? তাহলে এ দুটো এদিকে যখন ঘুরবে তখন কোন দিকে যাবে? নিচের দিকে রেজাল্ট দেবে। হ্যাঁ, তাহলে আমার ফ্যানের কথা যদি তুমি বলো যে ফ্যানের কিন্তু বাতাস কোন দিকে পাই, তাহলে অবশ্যই পাখাগুলো এ ডিরেকশানে ঘুরছে নাকি বলো, এ ডিরেকশানে ঘুরছে। যদি শুধু উল্টো দিকে কানেকশানটা উল্টো করে দিই, তাহলে পরে এদিকে ঘুরবে, তখন কোন দিকে যাবে? ওকে, ঠিক বলেছে যে আমরা একজস্ট ফ্যান, ওটা কিন্তু ভিতরের দিকে বায়ুটা নিয়ে আসে না, নিয়ে যায় কোথায়? বাইরের দিকে। ভেরি গুড। তাহলে আমরা এখন যেটা বুঝলাম যে ভেক্টর দুটো যে তলে রেজাল্ট যায় সবসময় তার সঙ্গে লম্ব বরাবর। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এভাবেও একটা জিনিস বলতে পারি যে একটা খুঁটি যদি ভূমিতে পোতার জন্য দাম দাম করে হাতুড় দিয়ে মারছি বা বড় কোনো একটা কিছু দিয়ে পিটাচ্ছি, এটা না করে চাইলে এভাবেও ঘোরাতে পারি না। তাহলে যে হাতুড়ি দিয়ে কাঁটা পুঁতে, আবার ড্রিল মেশিন দিয়েও ধরে নাও ছিদ্রটা করে, তো ড্রিল মেশিন দিয়ে যখন ছিদ্র করে তখন এদিকে ঘুরে, এদিকে ঘুরাইলে ওটা ভিতরের দিকে চলে যায়। আন্ডারস্ট্যান্ড? তাহলে এদিকে ঘুরছে জিনিসটা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই ক্রস গুণের কনসেপ্টগুলো এসছে। তাহলে দেখবা যে একজন অনেক জোরে দৌড়ে এসে বল করছে, আমার তখন মনে হয় যে এটা গতি সৃষ্টি করলো তো, কিন্তু একজন স্পিন বল করছে, যদি সে হাতের অ্যাঙ্গেল 2 আঙ্গুল ঠিক মতো দিয়ে একবার এরকম ঘুরাইতে পারে, তাহলে এটা ক্রস গুণের ফলাফল তৈরি করবে কীরকম? এটা একটা বল আর তাদের মধ্যেকার একটা কোণ। তাহলে যদি আমি যে মামা ধরে নাও 20 নিউটন বলে ঘোরাচ্ছে একটা খুঁটি, আর
ধরে নাও ভাগ্নে 10 নিউটন বলে ঘোরাচ্ছে, একটু কম শক্তি, আর তারা 90 ডিগ্রি কোণে ধরে নাও দুটো হ্যান্ডেল বেঁধে দিয়ে ঘোরাচ্ছে, তাহলে কোণের মান কয় ডিগ্রি হলো? sin 90 মান কত? 1। তাহলে রেজাল্ট তৈরি হবে মোট 200 নিউটন। আলাদা আলাদাভাবে কত নিউটন দিচ্ছে? 20 আর 10, কিন্তু দুজনের ইফেক্টে কত তৈরি হবে? 200। ওকে, নাও এখন আমরা যেটা বুঝলাম যে এটা তো মান পেলাম, আর ডিরেকশনটা সবসময় ওই ভেক্টর দুটোর সঙ্গে কি বরাবর যায়? লম্ব। এই যে এনটা হচ্ছে নর্মাল। কি বললাম? নর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, একটা মিনিং দিয়ে বলবে লম্ব। গণিতে আর ফিজিক্সের নর্মাল মানে কি? লম্ব। ঠিক আছে, তাহলে এন ফর নর্মাল বোঝা গেল। তাহলে নট এ নর্মাল মিনিং, একটা অ্যাবনর্মাল মিনিং দিল। এটা বুঝেছো তো? এই কনসেপ্ট যদি কেউ বুঝে থাকো তাহলে এটা হচ্ছে বেসিক সূত্র। এখন তোমাকে তাহলে বলবে প্রতিপাদন করো। শো দ্যাট ফর এ ইজ ইকুয়াল A1 আই ক্যাপ ছিল চেনা জিনিস, A2 জে ক্যাপ, A3 কি? কে ক্যাপ। আর ভেক্টর বি সমান কি রে? B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ B3 কে ক্যাপ। ওকে, এগুলোর মানের জন্য A ক্রস B সমান, হয়তো তোমাকে দেখাতে বললে এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে A1 A2 A3 B1 B2 B3। কি আকারে আছে এটা? হ্যাঁ, ম্যাট্রিক্স না নির্ণায়ক? নির্ণায়ক। আচ্ছা, আচ্ছা, কি কি দেয়া লাগবে ম্যাট্রিক্সে? ঠিক আছে, তোমাদের সাবজেক্টের কাছ থেকে ওই জিনিসটা আমাদের শেখার রয়েছে, বুঝছো? এগুলো কারণ আমরা ওটা নিয়ে চর্চা করি না, করি। তাই এখানে আমাকে নির্ণায়ক না বলে যদি তুমি বলতো ম্যাট্রিক্স, তাহলে আমি বলতাম হ্যাঁ ম্যাট্রিক্স। হয়েছে স্যার? এই জিনিসটা প্রমাণ করাটা খুব কঠিন না, ভেরি ইজি। তো এই জন্য তোমাকে আমি ওই প্রমাণটা খুব বেশি যত্ন করে একদম লাইন বাই লাইন লেখাবো না, তোমাকে জাস্ট আমি এখানকার মূল জিনিসটা দেখিয়ে দিই। আগে বলো, প্রমাণ করতে গিয়ে এই তিনটার সঙ্গে তিনটা যদি গুণ দাও কয়টা এলিমেন্ট হবে? কয়টা হবে? 9টা। ওই এলিমেন্টগুলোকে আরেকটু কাজ টাজ করে ফাইনালি তো এটা নিয়ে আসবো। তো এইটা নিয়ে আসার আগের লাইন, ধর এটা লাস্ট, তাহলে এটা লাস্ট লাইন। হ্যাঁ, এই লাস্ট লাইনের আগের লাইন, তাহলে না আমি দেখছি লাস্টের আগের লাইন, সেকেন্ড লাস্ট না? তাহলে এই লাস্টের আগের লাইনটা কীরকম হবে? তাহলে রিভার্সে যাও, একটু খেয়াল করো। আই ক্যাপ কমন নিলাম, কমন যদি নিই তাহলে এ রো কলাম বন্ধ হলে কত হবে? A2 B3। আমি একটু মানে আমার এখানে টেম্পারেচার তো আছে, চুপ থাকো। তাহলে কত হলে? A2 B3 মাইনাস A3 B2 মাইনাস জে ক্যাপ নেব নে? আচ্ছা, মাইনাস নিলাম, কেন যেন সবাই মাইনাস পছন্দ করে, আমি আবার প্লাসই দিই। প্লাস দিব? ওকে, ভেরি গুড। দেখছো তোমরা দুই রকম। হ্যাঁ, তো মাইনাস প্লাস। আচ্ছা শোনেন,
আমাদের আসলে সহমর্মিতা জানানো উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে। তাকে সবার মতামত এটা সেটা কে কিভাবে দেখছে, বুঝছো তো? আমরা বলছি যে না স্যার মাইনাস করেন, আরেকজন বলছে না স্যার প্লাস করেন। আমরা যদি মাইনাস দিয়ে করি তাহলে অলয়েজে মুখ্য কর্ণ বরাবর গুণ দিব, নাকি বলো? তাহলে এবার বলো এইটা যদি বন্ধ থাকে তাহলে A1 B3 মাইনাস A3 হলো প্লাস কি দিব কে ক্যাপ দিলে A1 B2 মাইনাস B2 ও A2 B1 বলো। তাহলে এই লাইনটা নিয়ে আসা আমার কাজ, নাকি বলো? তো স্যার এই যে তিনটার সঙ্গে তিনটা যখন গুণ করবেন তখন আই জে কে এগুলোর বিষয় আসবে, দেন আই কমন নিতে পারবা, জে কমন নিতে পারবা, কে কমন নিতে পারবা। কিন্তু খেয়াল করো কে এর কথা যদি বলো, এখানে কে এটার সঙ্গে যখন থাকবে তখন কিন্তু প্লাস কে আকারে আছে, কিন্তু এটার সঙ্গে তাহলে কমন নিয়েছো, কিন্তু এটার সঙ্গে কি আকারে যাবে? মাইনাস আকারে যাবে, তাই না? কেমনে হবে জাস্ট এই জিনিসটা বুঝে নেওয়াটাই জরুরি। দেন আপনি একবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আপনার কাজ হবে ঘরে একবার প্র্যাকটিস করা। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, এই গুণটা কেন দেখাবো একক ভেক্টরের এই ক্রস গুণ, এটা একাধিক টাইমে আপনাকে হচ্ছে প্রয়োগ করতে হবে বিভিন্ন জায়গায়। তাহলে আমরা একটু দেখি, আই ক্রস জে সমান হবে কে, আই ক্রস জে সমান, তাহলে কিভাবে হবে? এটা হলো গল্প। আই ক্রস জে একক ভেক্টর, মান কত? 1 1, তাদের মধ্যে মেনটেন করে কি সাইন থিটা, ক্রস গুণন কি কস থিটা, সাইন থিটা। তাহলে বলো কয় ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। তারপরে এটুকু তো মান গেল, সঙ্গে একটা কি থাকবে? ঠিক বলেছি, একটা একক ভেক্টর গেল। এবার আপনি বলেন এই জায়গাতে যদি বলেন 1 1 আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। এরপর মাঝে মধ্যে আমিও বলবো, হ্যাঁ এই শোনাও। আচ্ছা 1 ইন্টু কি দিলাম এখানে? এন ক্যাপ। এখন বলো আই জে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, নাকি বলো? এখন আমি যদি আই আর জে ক্রস গুণ করি, এদিকে যদি আই হয়, এদিকে যদি আই হয়, এদিকে যদি জে হয়, তাহলে আই আর জে ক্রস গুণ করবো, নাকি বলো? কোন দিকে যাবে? কে বরাবর যাবে, নাকি বলো? তিনটা অক্ষ পরস্পর লম্ব। আবার যেদিকে দাও, যদি এদিকে আই দাও, এদিকে জে দাও, আর এদিকে কে কে, তাহলে এদিকে আই থেকে জে ঘোরাইলে কোন দিকে যাবে? কে এর দিকে। বুঝেছো না বোঝনি? তাহলে আই ক্রস জে করলে কি হবে রে? কে। তাহলে এই ডিরেকশানে অ্যাকচুয়ালি কোন দিকে? কে এর দিকে। সো মান যেহেতু 1, আমরা লিখতে পারবো আই ক্রস জে সমান এন ক্যাপ না লিখে সরাসরি লিখে দিলাম কে এর ডিরেকশানে। ওকে, ইন দিস ওয়ে আমরা এটাকে কিন্তু একটা মোটামুটি ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারি, যে এইটা যদি এইদিকে যদি আই ক্যাপ হয়, এইদিকে যদি জে ক্যাপ হয়, আর এইদিকে যদি কে ক্যাপ হয়, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে এরপরে তুমি চিন্তা করতে পারো যে আই জে এর পরে যদি জে কে ক্রস করি, জে এবং কে, তাহলে অবশ্যই রেজাল্ট যাবে আয়ের দিকে, মনে থাকবে? তাহলে আমাদের এইরকম অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করতে পারি, আই জে তারপরে কে। এই ডিরেকশানে হলে আই ক্রস জে সমান সমান হবে কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। আন্ডারস্ট্যান্ড? বাট যখনই ক্রস গুণ ফলে এসছেন, মানে সে ভেক্টর ডিরেকশন মেনটেন করে, যদি এদিকে ঘুরি তাহলে যদি প্লাস জে হয়, উল্টো দিকে ঘুরলে কোন দিকে যাবে? মাইনাস জে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি এইটার জন্যই শুধু যদি লিখে দিই যে জে
ক্রস আই, অবভিয়াসলি সেটা হবে মাইনাস কে। মনে রাখবেন সিরিয়ালি আই জে কে আই এরকমভাবে না গিয়ে উল্টো হয়ে গেলেই মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ওটাই হবে রেজাল্ট, কিন্তু কি হবে? তাহলে বলো আই ক্রস কে করলে কি হবে? মাইনাস জে, মনে থাকবে। কিন্তু কে ক্রস আই করলে কি হবে? প্লাস জে। বুঝেছো না বোঝনি? তাহলে এই তিনটার সঙ্গে তিনটা যখন গুণ করবা, তখন গুণ করে যে আই ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে এরা আসবে না, সে সময় এগুলো বসাবা। বাট মনে রাখবা যে আই আর জে এর মধ্যেকার কোণ 90 ডিগ্রি ভাই, তখন তো আমি সাইন 90 ডিগ্রি মান 1 বসাতে পারছি, কিন্তু সাইন যদি 0 ডিগ্রি আসতো তাহলে কি বসাতাম? 0। তাহলে মনে রাখবা যে আই ক্রস আই যখন করব, আগের বারে আই ডট আই সমান 1 ছিল, কিন্তু এবার আই ক্রস আই করলাম, তখন একই ডিরেকশনে কোণ 0 ডিগ্রি, সাইনের মান এবার কি হবে? 0। তাহলে দিস উইল বি 0 ভেক্টর। আন্ডারস্ট্যান্ড? তাহলে জে ক্রস জে করলেও কত হবে? 0। খুব লোড হয়ে গেল কি? কে ক্রস কে করলেও কত হবে? এখন বেসিকটা শিখে রাখলে যেটা হবে যে অন্য জায়গাতে অ্যাপ্লাই করাটা ইজি হবে। হ্যাঁ, নাহলে এটা যদি না শিখে ডিরেক্ট যেতাম, তখন এটার জন্য আবার বারবার আমাকে ফিরে আসতে হতো। বুঝেছো? আচ্ছা, তাহলে একদিনের এটা গেল। এখন তোমরা আরও একটু নিতে পারবা কি না? হ্যাঁ, নিতে পারবা? যেহেতু আমি সারাদিন পড়াচ্ছি, তো একটু এনার্জি ডেফিসিয়েন্সি হয়েছে, এর পরের দিন থেকে এখানে এনার্জি বুস্টার নিয়ে এসে রাখবো। বড় বড় হচ্ছে যে ওই মানে জুসের বোতল নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্যাকেট করে জুস খেতে হবে। আসেন, আমরা ক্রস গুণনের বেসিক রুলস তাহলে জেনে গেছি। এখন গল্প হলো যে দুটো ভেক্টরের মধ্যে যদি তাহলে ক্রস গুণ করি সিম্পলি, কারণ এটা আমার প্রয়োগে লাগবে। তো ভেক্টর এ ইজ ইকুয়াল 2y ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর ভেক্টর বি কাছে দিই, ভেক্টর বি তোমরা বলো 4i ক্যাপ। আচ্ছা, মনের মতো দিই, তোমার সঙ্গে আমি একটা বিশেষ মিল করে দিচ্ছি। হ্যাঁ, 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ দিলাম। হ্যাঁ, সমান্তরাল চাই না? তাহলে কি চাই আমরা? সমান্তরাল, তাই না? ওই এলিমেন্টগুলো চেয়ে এই এলিমেন্টগুলো দেখো দ্বিগুণ দ্বিগুণ হয়েছে নাকি? তাহলে অনুপাত দ্বিগুণ মানে তারা সমান্তরাল, প্যারালাল হবে। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কিন্তু ওই যে কোণ নির্ণয়ের ওই ডট গুণ কি ভেক্টর, ডট গুণ কি যেন ফাংশনের উপর নির্ভরশীল ছিল? সাইন না কোসাইন। তো কোসাইন কত ডিগ্রি মান? 0। 90 ডিগ্রি মান 0। তো দুটো ভেক্টরের যদি কোনো কারণে ডট গুণ করে রেজাল্ট পায় 0, ভেক্টর দুটোর মান তো আছে, কারো মান 0 না, কিন্তু তাদের ডট গুণ 0 হয়ে গেল, তাহলে কার জন্য 0 হতে পারে? আর কোণের জন্য। তাহলে হ্যাঁ, কোণের জন্য, যে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, তাদের মান আছে, কিন্তু কোণ কয় ডিগ্রি? বুঝতে পেরেছো? তাহলে এটার মাথা থেকে এর উপর যদি লম্ব টানি, তাহলে পরে আসলে এর দিক বরাবর কোনো মানই পাওয়া যাবে না, তাই মানটা কত? 0 না? বুঝতে পারো নি? পেরেছ? তাহলে খুবই অল্প কথাই বলছি, কিন্তু বুঝতে পারলে ভালো। তাহলে স্যার 90 ডিগ্রি কোণের জন্য ডট গুণফল হওয়ার কথা 0, তাই ডট গুণ রেজাল্ট যখন 0 দিবে তখন ধরে নেব ভেক্টর দুটো লম্ব। ওকে, এখানে আবার ক্রস গুণ কিসের উপর ডিপেন্ড করে? সাইনের উপর। তো এখানে কিন্তু 90 ডিগ্রিতে 0 না, তাহলে ও কয় ডিগ্রিতে? তাহলে যদি ক্রস গুণ করে কোনোদিন 0 পায়, তাহলে বুঝে নেব যে তারা 0 ডিগ্রি কোণে, তার মানে তারা সমান্তরাল নাকি বলো? তাহলে সিদ্ধান্তটা এখানে থাকুক যে এ ক্রস বি সমান 0 হলে তারা পরস্পর কিরে সমান্তরাল। ইস, মনে করছো যে শুধুই এ কথাটা বললাম? এ অধ্যায়ের শেষ পর্যন্ত এর মেলাবার প্রয়োগ হবে, একবার যে শিখে নিল তার জন্য।
তো স্যার তাহলে এ ক্রস বি, হ্যাঁ বেশি শিখলে যা হয় রে। হ্যাঁ বেশি শিখলে আজকে ওই যে মেজরের ওরাকে পড়াচ্ছিলাম, তো অভিকর্ষ ত্বরণ স্কেলার না ভেক্টর, ওরা কনফিউজ, কেউ স্কেলার বলছে কেউ ভেক্টর বলছে। বিকজ হয় দ্যাট ইন্টারমিডিয়েটে জি লিখেছে এতবার, এসএসসিতে জি লিখেছে এতবার, কিন্তু জি এর ওপর কখনো ভেক্টর চিহ্ন দেয়নি। বাট সে তো ভেক্টর রাশি নাকি বলো? জি স্যার, এই জন্যই বলেছিলাম তাহলে যাও এটা জিরো ভেক্টর। তাহলে এ ক্রস বি নির্ণয় করব নাকি? যদি নির্ণয় করি তাহলে ওরকম নির্ণায়ক আকারে দিব। নির্ণায়ক আকারে দিলে প্রথমে কে কমন নেব, কি নেব কমন? আই ক্যাপ। আমি কিন্তু সাজাইনি, ডিরেক্ট আমি বের করতে চাই। যদি আই ক্যাপ কমন নিই তাহলে এর আর এর মধ্যে গল্প না। তাহলে -1 আর 8 গুণ করলে কত হবে রে? সূত্রের মাইনাস, এখানে 4 আর -2 কত হবে? তাহলে প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ +8। ওকে, আচ্ছা জে ক্যাপ, জে ক্যাপ যদি এটা কমন নিই তাহলে কত হবে? নাকি মাইনাস জে ক্যাপ নিব? মাইনাস জে ক্যাপ নিলাম, 16 আর এদিক গুণ করলে আবার -16। আলটিমেটলি যাই বলে এটা জিরো হবে, তাই তো? আচ্ছা, ওরা জিরো বানানো হয়েছে আগেই, জোর করে জিরো হয়েছে। দেন কত দিল? বাট ক্রস গুণ তুমি এভাবে করবা, তাই তো? সাজিয়ে করবা, আর যদি কোনো দিন শর্টকাট করতে হয় এভাবে করবা। হ্যাঁ গেল। এখন এ ক্রস গুণের প্রয়োগ শিখতে চাই। কি শিখতে চাই? তুমি উপাংশ বিভাজন আজকে দেখেছো একটু, শুধু একটাই প্রয়োগ দেখায়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। লিখো, বেশি না, 4 মিনিট দিবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ক্রস প্রোডাক্ট। এ প্রোডাক্ট মানে কি গো? হ্যাঁ বাচ্চা না, ঠিক বলেছ। তাহলে দুটো জিনিসকে গুণ করাও হচ্ছে একটা প্রোডাক্ট। এই ক্রস গুণন, এটার ব্যাপারে একটু দেখো। যদি একটা ত্রিভুজ নেয়, যে কোনো শেপের ত্রিভুজ নিতে পারি, এরকম নিলাম। আচ্ছা এটাই নিই, এই ত্রিভুজের এইটা ধরে নাও মূলবিন্দু ও, এটাকে ধরে নিচ্ছি পি, এই বিন্দুকে ধরলাম কিউ। ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে দুটি ভেক্টর ধরি, যে কোনো দুটি বাহুকে। তা আমি যদি এই বাহুকে ভেক্টর এ ধরি আর এই বাহুকে ভেক্টর বি ধরি, অন্য বাহুকে ধরতে পারতাম, কিন্তু লম্ব টানতে এটা শীর্ষ থেকে একটা সুবিধা হবে, তাই এটাকে ধরলে পারে যে হতো না তা না, এটা শীর্ষ থেকে লম্ব টানতাম। হ্যাঁ, এখন তুমি বোঝো এ আর বি একই ডিরেকশানে কে, তাহলে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, অন্য কিছু নাম দিলেও তুমি পারতা। হ্যাঁ, এখন তুমি আমাকে কনফার্ম করো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এ টাইপের যে কোনো একটা গঠনের ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল নিশ্চয় হাফ, ভূমি মানে বেজ, আর উচ্চতা হাইট। তাহলে এই হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই তো। এখন ভূমি বরাবর যে মান, সেই মানটা যদি বলো ভূমির মান কত, ও থেকে কত দূর পি, তাহলে এই ডিরেকশানের গল্প বাদ দিয়ে যদি বলো তাহলে পুরো মানটুকু আসলে ভেক্টর এর মান। কার মান? ভেক্টর এর মান। তাহলে আমি প্রথমে আগে গায়ের জোরে বসায় দিই, গায়ের জোরে না লজিক্যালি, ভূমি কত রে? এ। এখন আমার হাইট, হাইট কি বি? তাহলে এটুকু হাইট তাহলে কি একদম শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব। ভেরি গুড, তাহলে আমরা সেই হাইটটা দেওয়ার চেষ্টা করি।
হাইটটা এইভাবে দিলাম, পি থেকে এটার উপরে লম্ব টেনে নিলাম। আরেকটু বামে হয়েছে, আরেকটু, না রে ভাই তোমরাকে নিয়ে আমি পারলাম না। তো কেয়ারফুলি দেখো, ইহা যদি থিটা কোণ হয়, এটা কিন্তু বি ভেক্টরের শীর্ষ, সেই শীর্ষ থেকে লম্ব টেনেছি কার ওপর, ভূমির ওপর। তার লম্ব টেনে যে জায়গাটুকু পেয়েছি এটা কিন্তু বি ভেক্টরের কস থিটা, আর তাহলে লম্ব যেটুকু হবে সেটা কি বি সাইন থিটা। ভূমি যদি বি কস থিটা হয়, লম্ব তাহলে দিস ইজ বি সাইন থিটা। এবার তাহলে বলো উচ্চতা কত হলো, বি সাইন থিটা। এখন এইটা তাহলে দাঁড়ালো হাফ এ বি সাইন থিটা। এখন আমার গল্প ছিল এ ক্রস বি ইজুক্যাল এ বি সাইন থিটা ছিল গল্প। তাহলে আমি যদি মানটুকু শুধু রাখি, দিকটা বাদ দেই, তাহলে এ ক্রস বি এর আমি মডুলাস নিতে চাই, তাহলে দিকের আর দরকার আছে ভাই? তাহলে শুধুই হবে এ বি সাইন থিটা। তাহলে বলেন এই এ বি সাইন থিটা মানে কি, এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর তাহলে মডুলাস এ ক্রস বি। সো এইখানে তাহলে লজিক্যালি আমরা লিখে দিলাম মডুলাস এ ক্রস বি। এবার যে কোনো দুটো ভেক্টর দেয়া থাকলো তাদের ক্রস গুণ নির্ণয় করতে জানি তো। তাহলে ক্রস গুণ যদি নির্ণয় করি, সে তো একটা সিঙ্গেল ভেক্টর হবে না, আমাকে একটু মনোযোগ দিবা। যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণ নির্ণয় করলে একটা ভেক্টর হবে, তার মান নির্ণয় করতে পারবো না, ভেক্টরের মান রুট ওভার ওই যে উপাদানগুলোর স্কোয়ার, তাহলে এলিমেন্টগুলোর স্কোয়ার, তাহলে তার মান পাবো। ওই মানের হাফ হবে সবসময়ের জন্য একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আন্ডারস্ট্যান্ড?